প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। যাবতীয় সামগ্রী বাজার করতে সন্ধ্যা 7টা বেজে গেল। আমি বাজারগুলো সিফাতকে দিয়ে বললাম, সিফাত তুই এগুলো তোর বাসায় নিয়ে চল, আমি আমার বাসায় থেকে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। ওকে। আর মিমি না আসলে তুই ওকে যেয়ে নিয়ে আয়। আচ্ছা। সিফাত চলে যাওয়ার পর আমিও বাইক নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে তিশাকে ওর ফুচকা দিয়ে আমি আমার রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম। নিচে এসে দেখি মামি বসে আছে। আমি মামিকে বললাম, মামি আজকে রাতে আমি বাসায় আসতে পারবো না। কেন বাবা? আজকে ওদের বিয়ে তো, আর বিয়েটা হচ্ছে সিফাতদের একটা বাসায়। বাসাটা শহরের বাইরে হওয়ায় সেখানে রাতে একাই থাকা সমস্যা। এই জন্য আমি আর কিছু বন্ধু মিলে সেখানে থাকবো। ঠিক আছে বাবা, সাবধানে থেকো। ওকে মামি। টাকা আছে তোমার কাছে? হ্যাঁ মামি আছে, আজকে লাগবে না। আচ্ছা, ভালোভাবে যেও। আমি হ্যাঁ বলে বাইক নিয়ে আরও 2জন বন্ধুকে নিয়ে রওনা দিলাম সিফাতের বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা বাইক চালানোর পর পৌঁছে গেলাম। বাসায় ভিতরে যেয়ে দেখি মিমি আর নীলিমার একটা ফ্রেন্ড বসে থেকে গল্প করতেছে। আমি আর বন্ধুরা মিলে রাফির ঘর সাজাতে লাগলাম। আর অন্যদিকে মিমি আর নীলিমার বন্ধু নীলিমাকে বিয়ের জন্য সাজাতে লাগলো। ঘর সাজানোর পর আমি সিফাতকে বাইকের চাবি দিয়ে কাজী সাহেবকে নিয়ে আসতে পাঠালাম। সিফাত চলে যাওয়ার পরে রাফিকে শেরওয়ানি পরে দিয়ে রেডি করে রাখলাম। একটু পরে কাজী সাহেব আসলেন। আল্লাহর রহমতে ভালোভাবে রাফির আর নীলিমার বিয়ে হয়ে গেল। কাজী সাহেবকে তার প্রাপ্যতা দিয়ে পাঠিয়ে দিলাম। বিয়ের কাজ শেষ করতে রাত 10:30 বেজে গেল। আমি আসার সময় কিছু খাবার এনেছিলাম, সেগুলো সবাই মিলে খেলাম। খাওয়া দাওয়া শেষে রাফি আর নীলিমাকে ওদের রুমে পাঠিয়ে দিলাম। যাওয়ার সময় ওরা দুজনই আমাকে জড়ায় ধরে কান্না করে দোয়া নিয়ে রুমে গেল। ওদেরকে রুমে পাঠিয়ে দেওয়ার পরে আমার 2 বন্ধু, মানে যাদেরকে আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম, তারা চলে গেল। এখন নতুন দম্পতিরা ছাড়া আমরা এখানে আছি মোট 4 জন। আমি, সিফাত, মিমি আর নীলিমার ফ্রেন্ড। আমি আর সিফাত একটা রুমে শুয়ে পড়লাম, আর মিমি আর নীলিমার ফ্রেন্ড একটা রুমে ঘুমাতে গেল। সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতেছি, তখন সময় হয়তো 7টা থেকে 7:30 হবে। কলিং বেল বেজে উঠলো। ওদের নাস্তা করতে বলে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে 2 জন পুলিশ আর নীলিমার বাবা। নীলিমার বাবার দিকে তাকিয়ে একেবারে চোখ দুটি লাল হয়ে গেছে। দেখে বোঝা হচ্ছে প্রচণ্ড পরিমাণে রেগে আছে। আমাকে গম্ভীর গলায় বললেন, আমার মেয়ে কোথায়? আমি মুচকি হেসে বললাম, আপনার মেয়ে তার স্বামীর সাথে নাস্তা করতেছে। হোয়াট? হ্যাঁ, আপনার মেয়ে রাফিকে ভালোবাসে, আর আপনি রাফির সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না, এই জন্য আমি ওদের বিয়ে দিয়েছি। এতক্ষণে নীলিমা, রাফি সহ সকলে আমাদের কাছে চলে এসেছে। আমার কথা শুনে নীলিমার বাবা তেড়ে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল, তোমার সাহস কী করে হয় আমার মেয়েকে একটা... বলতে নীলিমার দিকে তার নজর পড়ল। আমাকে ছেড়ে দিয়ে নীলিমার কাছে যেয়ে বলল, নীলিমা, এই ছেলে যা বলতেছে তা কি সত্যি? হ্যাঁ বাবা। নীলিমার কথা শুনে নীলিমার বাবা নীলিমাকে একটা সজোরে চর মেরে বলল, আজ থেকে আমার কোনো মেয়ে নেই। যে ছিল সে মারা গেছে। অফিসার, এদেরকে থানায় নিয়ে চলুন। নীলিমার বাবা চলে যাইতেই নীলিমা ওর বাবার হাত চেপে ধরে বলল, বাবা আমাদের মেনে নাও, আমি রাফিকে ছাড়া বাঁচব না। নীলিমার বাবা তার হাত থেকে নীলিমার হাত সরিয়ে নিয়ে আবার চর মারতে চাইলে আমি তার হাত ধরে বললাম, অনেক করেছেন মিস্টার নজরুল চৌধুরী, আপনি কোথা থেকে এত সাহস পেয়েছেন? হ্যাঁ, নীলিমা এতক্ষণে আপনার মেয়ে ছিল, কিন্তু এখন আপনি তাকে মেয়ে হিসেবে অস্বীকৃতি প্রদান করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো সে এখন একজনের স্ত্রী, সো আপনার আর মারার কোনো অধিকার নেই। নীলিমার বাবা আমার কথায় আরও রেগে গিয়ে পুলিশ অফিসারকে আমাদের থানায় নিয়ে যেতে বলল। এরপরে আবার কি, আমাদের 6 জন, মানে নীলিমা, রাফি, সিফাত, মিমি, নীলিমার ফ্রেন্ড আর আমাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসলো। থানায় নিয়ে আসার পর আমাদেরকে একটা রুমে ঢুকিয়ে রেখে বাইরে থেকে তালা দিয়ে কনস্টেবল চলে গেল। ওরা সবাই একটা ঘোরের মধ্যে আছে। ওরা ভাবতেছে কী থেকে কী হয়ে গেল।
কিন্তু আমার কোনো চিন্তা নেই, কারণ মামাকে ফোন দিলে এখান থেকে বের হতে আমার 5 সেকেন্ড লাগবে না। কিন্তু আমি দেখতে চাচ্ছি যে এখানে কি হয়। রাফি সহ ওরা সবাই অন্যমনস্ক হয়ে বসে আছে, আর আমি বসে থেকে কানে হেডফোন লাগিয়ে মাথা নিচু করে গান শুনতেছি। আমি রুমের দরজার বিপরীত দিক হয়ে বসে আছি। তবে কেউ যদি রুমে প্রবেশ করে তাহলে সে আমার সামনে না আসা পর্যন্ত আমাকে দেখতে পাবে না। হঠাৎ করে রুমের দরজা খুললাম, আওয়াজ পেলাম। আমি সেদিকে না তাকিয়ে গান শুনতেছি। একজন পুলিশ বলতেছে, ম্যাম, এরা এই কয়েকজনে এই মেয়েটাকে এই ছেলেটির সাথে জোর করে বিয়ে দেয়, আর আমরা এদের সাথে সেখান থেকে তুলে নিয়ে এসেছি। পুলিশটার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। আমি পুলিশটাকে দেখার জন্য পিছনে মাথা ঘোরাতেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এই আমি কাকে দেখতেছি? কারণ এটা আর কেউ নয়, এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া, যার জন্য আজ আমি নিজের শহর ছেড়ে এখানে চলে এসেছি। সামিয়াও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুলিশের মানে কনস্টেবলের ডাকে সামিয়ার ঘোর কাটল। ম্যাম, কোথায় হারিয়ে গেলেন? না, কি মানে বলুন? কনস্টেবল আমাকে দেখিয়ে দিয়ে বললেন, এই ছেলে হলো এদের লিডার। সামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ও তাহলে এখনো লুচ্চামি শেষ হয়নি? সামিয়ার কথা শুনে ওরা কিছুটা অবাক হলো, কারণ আমার সম্পর্কে এমন রিপোর্ট একটা পুলিশ অফিসার দিবে তা অবাক হওয়ারই বিষয়। তবে আমি অবাক না হয়ে বরঞ্চ একটা মুচকি হাসি দিয়ে পিছন ঘুরে গান শোনায় মনোযোগ দিলাম। সামিয়া কনস্টেবলকে আমাকে শাস্তি মানে মারার হুকুম দিয়ে বাহিরে চলে গেল। এখন আমার প্রতি তোর এত রাগ, বুঝবি একদিন। আমার বন্ধুদের অন্য এক রুমে নিয়ে গেল। এই রুমে শুধু আমি একাই আছি। একটু পরে কনস্টেবল একটা রশি নিয়ে এসে আমাকে বাঁধল। বাঁধার পরে যেই আমাকে মারতে যাবে ঠিক তখনই আমার এই রুমে একজনের আগমন। তাকে দেখার পরে কনস্টেবল সাহেব আমাকে মারার জন্য যেই লাঠি হাতে নিয়েছিল তা ফেলে দিয়ে সে আগন্তুকের কাছে গেলেন। আর সে আগন্তুক লোকের চোখে মুখে ছিল স্পষ্ট রাগের ছাপ। এরপরে সেই লোকটা ধীরে ধীরে আমার কাছে আসলো, আর তার পিছে পিছে আসতেছিল সামিয়া সহ এই থানার সকল পুলিশ। সেই লোকটা আর কেউ নয়, লোকটা হলো। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।